কলেজের করিডোরটা তখন বৃষ্টির ছাটে অর্ধেক ভিজে গেছে। নতুন সেমিস্টারের প্রথম দিন। আমি এই কলেজে ইংরেজি সাহিত্যের লেকচারার হিসেবে জয়েন করেছি মাত্র 1 মাস হলো। চশমার কাঁচটা রুমাল দিয়ে মুছতে মুছতে যখন 2 নম্বর ক্লাসরুমের দরজায় দাঁড়ালাম, ঠিক তখনই আকাশ কাঁপিয়ে একটা বজ্রপাত হলো। আর সেই শব্দের সাথে সাথেই যেন একটা ঝড় এসে আছড়ে পড়ল আমার ঠিক সামনে। মেয়েটা হন্তদন্ত হয়ে দৌড়ে আসছিল। করিডোরের জমা জলে পা পিছলে একদম আমার বুকে এসে পড়ল। হাতে থাকা ওর নোটসবুকগুলো সব মেঝেতে ছড়িয়ে গেল। আমি নিজেকে সামলে নিয়ে ওর কান দুটো ধরে সোজা দাঁড় করালাম। ও ঈশ্বর, আই এম সো সরি। আমি আসলে দেরি হয়ে যাচ্ছিল দেখে। ইটস ওকে। তবে ক্লাসরুমের বাইরে এভাবে দৌড়াদৌড়ি না করাই ভালো, চোট পেতে পারতেন। আমি মাথা নিচু করে মেঝে থেকে ভেজা খাতাগুলো কুড়োতে লাগলাম, কিন্তু বুকটা তখন কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। ভয় নয়, এক অদ্ভুত ভালো লাগায়। যখন ওর বুকের উপর পড়েছিলাম তখন চন্দন আর মৃদু পারফিউমের একটা মিশ্র গন্ধ পেয়েছিলাম। মাথা তুলে তাকাতেই দেখলাম উনিও নিচে ঝুঁকে আমার একটা ডায়েরি তুলে নিচ্ছেন। ফর্সা গায়ের রং, চোখে হালকা ফ্রেমের চশমা, কাঁচা পাকা ট্রিম করা দাড়ি, আর পরনে একটা ব্লু কালারের ফর্মাল শার্ট। উনি আমাদের নতুন ইংরেজি স্যার, অঞ্জন স্যার, যাকে নিয়ে পুরো কলেজের মেয়েরা পাগল। আজ ওনাকে এত কাছ থেকে দেখে আমার নিজের হৃদস্পন্দন স্তব্ধ হওয়ার জোগাড়। মেয়েটার চোখের দিকে তাকিয়ে আমার বুকের ভিতর কেমন যেন একটা ওলট পালট হয়ে গেল। কাজল ধোয়া দুটো বড় বড় চোখ, তাতে এক আকাশ মুগ্ধতা আর ভয় মেশানো। ওর নামটা ডায়েরির উপরে লেখা ছিল, প্রতিভা সেন, ইংরেজি বিভাগ, 2য় বর্ষ। আমি ডায়েরিটা ওর হাতে বাড়িয়ে দিয়ে বললাম, নিন আপনার প্রতিভা, মানে আপনার ডায়েরি। চলুন ক্লাসে চলুন, আজকে তো আপনাদের ক্লাসে আমার লেকচার আছে। আমি ডায়েরিটা নিয়ে কোনো মতে ওনার পেছনে পেছনে ক্লাসে ঢুকলাম। আমার বান্ধবীরা সবাই তখন আমার দিকে হাঁ করে তাকিয়ে। আমি লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম। পুরোটা ক্লাস জুড়ে স্যার যখন কিডসের রোম্যান্টিক কবিতা পড়াচ্ছিলেন, আমার মনে হচ্ছিল উনি কবিতাগুলো শুধু আমাকেই শোনাচ্ছেন। ওনার গলার আওয়াজটা এত গম্ভীর আর সুরেলা যে মনের অজান্তেই আমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছিল। একে কি প্রথম দেখায় ক্রাশ খাওয়া বলে? না, এ তো ক্রাশ নয়, এ যেন এক তীব্র আকুলতা। ক্লাস শেষ করে স্টাফ রুমে ফিরেও আমি মনোসংযোগ করতে পারছিলাম না। টেবিলে রাখা কফির কাপে চুমুক দিচ্ছি, আর বারবার ওই মায়াবী চোখ দুটো আমার চোখের সামনে ভেসে উঠছে। একজন শিক্ষক হিসেবে ছাত্রীর প্রতি এমন আকর্ষণ কি ঠিক? নিজেকে বারবার বোঝাচ্ছিলাম, ও তো তোমার স্টুডেন্ট অর্জুন, কন্ট্রোল ইউরসেলফ। কিন্তু মন কি আর অত নিয়ম মানে? বিকেলের দিকে লাইব্রেরিতে গেলাম কিছু রেফারেন্স বই খুঁজতে। লাইব্রেরির একদম পিছনের দিকের একটা নীরব কোণায় আলো আধারিতে দেখলাম প্রতিভা বসে আছে। জানালা দিয়ে আসা বিকেলের আলো ওর মুখে এসে পড়ছে। ও এক মনে জানালার বাইরে তাকিয়ে ডায়েরিতে কিছু লিখছে। আমি নিঃশব্দে ওর পিছনে গিয়ে দাঁড়ালাম। আমি তখন ডায়েরির পাতায় স্যারের একটা স্কেচ আঁকার চেষ্টা করছিলাম, আর নিচে লিখছিলাম, তুমি এলে তাই শ্রাবণের মেঘেরা আজ আমার আকাশে বাসা বেঁধেছে, হে আমার চশমাধারী রাজকুমার। হঠাৎ একটা ছায়া খাতার উপর পড়তেই আমি চমকে পেছন ফিরলাম। দেখি স্যার দাঁড়িয়ে আছেন। ভয়ে আর লজ্জায় আমার হাত থেকে কলমটা পড়ে গেল। আমি ঝটপট ডায়েরিটা বন্ধ করতে গেলাম, কিন্তু তার আগেই স্যারের চোখে পড়ে গেছে। আমি ওর ডায়েরির লেখাটা আর আমার আবছা স্কেচটা দেখে ফেলেছিলাম। চট করে ও ডায়েরিটা লুকোতে চাইল। ওর মুখটা তখন লজ্জায় একদম লাল হয়ে গেছে, ঠিক যেন একটা সদ্য ফোটা গোলাপ। আমি গম্ভীর হওয়ার ভান করে বললাম, লাইব্রেরিতে বসে সিলেবাসের পড়া না করে সব কি হচ্ছে প্রতিভা? কবি হওয়ার ইচ্ছা আছে বুঝি? না মানে স্যার, আসলে আমি এমনি। প্লিজ স্যার, কাউকে বলবেন না।
আমি ওর এত কাছে এসে দাঁড়ালাম যে ও নিজের চেয়ারের সাথে সেটে গেল। আমি টেবিলের উপর 2 হাত রেখে ওর মুখের দিকে ঝুঁকে নিচু গলায় বললাম, কাউকে বলবো না, একটা শর্তে। কি লিখেছিলে ওটা? কার জন্য? আর তোমার চশমাধারী রাজকুমারটা কে শুনি? আমার দম বন্ধ হয়ে আসছিল। স্যারের নিঃশ্বাস আমার কপালে এসে লাগছিল। আমি আর পারলাম না। চোখ দুটো শক্ত করে বন্ধ করে কাঁপানো গলায় বলেই ফেললাম, আপনি আপনি সেই রাজকুমার। যেদিন থেকে কলেজে এসেছেন সেদিন থেকে আমার আর কোনো দিকে মন নেই। আই লাভ ইউ স্যার। আপনি বকা দিন বা কলেজ থেকে তাড়িয়ে দিন, এটাই সত্যি। ওর মুখেই অপকট স্বীকারোক্তি শুনে আমার বুকের ভিতর সমস্ত বাঁধ ভেঙে গেল। লাইব্রেরির ওই কোণায় তখন অন্য কেউ ছিল না। আমি ওর থুতনিটা আলতো করে ধরে ওর মুখটাকে উপরে তুললাম। ওর বন্ধ চোখের পাতায় আর গাল বেয়ে নামা 1 ফোঁটা অশ্রুতে আমার আঙুল ছোঁয়ালাম। পাগলি মেয়ে একটা। শিক্ষকের কি ছাত্রীর প্রেমে পড়তে নেই? তুমি শুধু একতরফা ভালোবেসেছো ভেবেছ? বৃষ্টির এই প্রথম দেখাতেই এই খড়কুটের মতো মনটা তুমি উড়িয়ে নিয়ে গেছো প্রতিভা। আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার কানকে। আমি চোখ খুলে স্যারের দিকে তাকালাম। ওনার চোখে তখন শিক্ষকের গাম্ভীর্য নেই, আছে এক সমুদ্র ভালোবাসা। স্যার আলতো করে ওনার ঠোঁট দুটো আমার কপালে ছুঁয়ে দিলেন। এক দীর্ঘ উষ্ণ চুম্বন। আমার সারা শরীরে যেন বিদ্যুতের স্রোত বয়ে গেল। স্যার, কেউ দেখে ফেলবে। ওর চুলে আঙুল ডুবিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে বলছি, দেখুক, আজকে থেকে তুমি শুধু আমার প্রতিভা। তবে হ্যাঁ, কলেজের ভিতরে আমি শুধু তোমার অঞ্জল স্যার, আর কলেজের বাইরে বাইরে আমি তোমার অঞ্জন। মনে থাকবে? আমি শুধু লজ্জায় ওনার বুকে মুখ লুকালাম। বাইরে তখন আবার নতুন করে বৃষ্টি নামলো, আর লাইব্রেরির এই সেই নির্জন কোণায় শুরু হলো আমাদের এক নিষিদ্ধ অথচ স্বর্গীয় প্রেমের প্রথম অধ্যায়। লাইব্রেরির সেই বৃষ্টি ভেজা বিকেলের পর আমাদের জীবনের চাকাটা যেন সম্পূর্ণ অন্য এক গতিতে ঘুরতে শুরু করলো। কলেজের 4 দেওয়ালের মধ্যে আমি আগের মতোই গম্ভীর, চশমার আড়ালে নিজের আবেগ লুকিয়ে রাখা এক কড়া লেকচারার। কিন্তু যখনই ক্লাসের শেষ বেঞ্চে বসা ওই কাজল কালো চোখের মেয়েটার দিকে আমার নজর যায়, বুকের ভিতর এক অদ্ভুত তোলপাড় শুরু হয়ে যায়। ও যখন গভীর মনোযোগ দিয়ে আমার লেকচার শোনে, আমার মনে হয় পৃথিবীর সমস্ত সাহিত্য শুধু ওর জন্য লেখা। আজকে কলেজ শেষে ওকে একটা ফাঁকা ক্লাসরুমে দেখা করতে বলেছি। ও কি আসবে, নাকি কোনো ভয় পেয়ে পিছিয়ে যাবে? অঞ্জন স্যার, না না না, আমার অঞ্জন। উনি আমাকে ক্লাস শেষের 4 নম্বর ল্যাবের পাশের ওই ফাঁকা ঘরটায় দেখা করতে বলেছেন। কলেজে সবাই চলে গেছে প্রায়। চারিদিক কেমন নিঝুম। আমার পা দুটো কাঁপছে। একজন স্যার আর স্টুডেন্টের এই প্রেম যদি কেউ জেনে ফেলে তবে কি হবে? কিন্তু ওনার ওই চন্দন আর মৃদু পারফিউমের গন্ধটা আমাকে চুম্বকের মতো টানে। আমি আলতো করে দরজায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলাম। ঘরটা আধো অন্ধকার। দরজার আড়াল থেকে এসে প্রতিভার হাতটাকে চেপে ধরে দেওয়ালের সাথে দাঁড় করিয়ে বললাম, এত দেরি হলো কেন প্রতিভা? জানো আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি? কলেজের বাকি সব স্টাফ চলে গেছে, শুধু তোমার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। উফ স্যার, এভাবে ভয় দেখাবেন না প্লিজ। আমার হার্টবিট এমনিতেই বেড়ে গেছে। কেউ যদি দেখে ফেলে, আমাদের এই সম্পর্কটা যদি জানাজানি হয়, আপনার চাকরি চলে যেতে পারে। আমারও কলেজ থেকে নাম কেটে দেবে। আমার খুব ভয় করছে অঞ্জন। প্রতিভার কপালে নেমে আসা ভেজা চুলগুলোকে কানের পিছনে গুজে দিয়ে নিচু গলায় বললাম, যখন ক্লাসে থাকি তখন আমি তোমার স্যার, কিন্তু এই বন্ধ ঘরের ভিতর আমি শুধু তোমার অঞ্জন প্রতিভা। আর ভালোবাসলে একটু আধটু ভয় তো থাকবেই। সেই ভয়টাই তো এই প্রেমকে আরো গভীর করে তোলে। আবার চোখের দিকে তাকাও, কি দেখছো? আমি ওনার চোখের দিকে তাকালাম। চশমার কাঁচের ওপারে এক মহাসমুদ্র, যাতে শুধু আমার জন্য ভালোবাসা থই থই করছে।
ওনার ফর্সা গালে আমার হাতটা রাখলাম। কাঁচা পাকা দাড়ির সেই হালকা খসখসে অনুভূতিটা আমার সারা শরীরে এক তীব্র শিহরণ জাগিয়ে তুলল। আপনার চোখে আমি আমার পুরো পৃথিবীটাকে দেখতে পাচ্ছি। কিন্তু অঞ্জন, আমরা কি এভাবেই লুকিয়ে প্রেম করব? আমাদের কোনো ভবিষ্যৎ আছে? প্রতিভাকে আরও নিজের কাছে টেনে নিয়ে ওর কোমরে হাত রেখে বললাম, ভবিষ্যৎ আমি তৈরি করব প্রতিভা। তুমি শুধু আমার হাতটাকে শক্ত করে ধরে রেখো। এই সমাজ, এই কলেজ, কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে নিজের করে পাওয়ার জন্য যে কোনো লড়াই লড়তে রাজি আছি। আচ্ছা, আজ তোমাকে একটা উপহার দেওয়ার কথা ছিল না আমার? উপহার? কি উপহার? আপনি তো আমাকে আগে কিছু বলেননি। পকেট থেকে একটা ছোট্ট মখমলের বক্স বের করে প্রতিভার সামনে খুলে বললাম, এ নাও, একটা ছোট্ট রূপার নূপুর। আমি চাই এটা তুমি সব সময় তোমার পায়ে পড়ে থাকবে। যখনই তুমি কলেজের করিডোর দিয়ে হেঁটে যাবে, এই নূপুরের আওয়াজ আমাকে বলে দেবে যে আমার প্রতিভা আমার আশেপাশেই আছে। অঞ্জন, এটা এত সুন্দর, কিন্তু আমি এটা এখন কিভাবে পরবো? আপনি আপনি একটু পরিয়ে দেবেন? কেন নয়? তোমার এই সুন্দর পায়ে নূপুর পরানোর অধিকার তো শুধু আমারই। অঞ্জন যখন আমার জুতোটা খুলে নিজের ফর্সা চওড়া হাত দিয়ে আমার পাটা স্পর্শ করলেন, আমার মনে হলো আমার শরীর দিয়ে একটা বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। উনি খুব যত্ন করে নূপুরটা আমার পায়ে পরিয়ে দিলেন। তারপর হঠাৎ করেই আমার পায়ের পাতায় নিজের উষ্ণ ঠোঁট দুটো ছোঁয়ালেন। আমি লজ্জায় আর আবেগে ওনার কাঁধ দুটো খপ করে ধরে ফেললাম। অঞ্জন, এ কি করছেন? নিচে বসবেন না প্লিজ, উপরে উঠুন। উপরে উঠে এসে প্রতিভাকে জড়িয়ে ধরে ওর ঠোঁটের খুব কাছে গিয়ে বললাম, তোমার সামনে হাঁটু করে বসতে আমার কোনো দ্বিধা নেই প্রতিভা। তুমি আমার অহংকার, আমার কবিতা। ওনার নিঃশ্বাসের গরম হাওয়া তখন আমার ঠোঁটে এসে লাগছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ওনার শার্টের কলারটা খামচে ধরে ওনার ঠোঁটে নিজের ঠোঁট দুটো সঁপে দিলাম। অঞ্জনও যেন এই মুহূর্তটার অপেক্ষাই করছিল। ওনার শক্ত দু হাত দিয়ে আমাকে নিজের বুকের সাথে পিষে ফেললেন। এক তীব্র আদিম আর গভীর চুম্বনে আমরা দুজনে হারিয়ে গেলাম। বাইরের পৃথিবীর সব নিয়ম, সব ভয় তখন ওই ঘরের বাইরে থমকে দাঁড়িয়েছিল। চুম্বন শেষে প্রতিভার গালে গাল ঘষে হালকা হাঁপাতে হাঁপাতে বলছি, এই পাগল করা ভালোবাসা নিয়ে আমি বাঁচবো কি করে প্রতিভা? তুমি আমাকে পুরো বদলে দিয়েছ। আপনাকে বদলাতে হবে না অঞ্জন। আপনি যেমন আছেন তেমনই আমার চশমাধারী রাজকুমার হয়ে থাকুন। শুধু কোনোদিন আমাকে ছেড়ে যাবেন না তো? মরার আগে পর্যন্ত তো নয়। চলো, এবার বেরোতে হবে। অনেক রাত হচ্ছে, বাড়ির লোক চিন্তা করবে। আমি তোমাকে বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিচ্ছি। আমরা দুজনে আলাদা আলাদাভাবে কলেজ থেকে বেরোলাম, কিন্তু আমার পায়ের ওই নুপুরের হালকা ছমছম আওয়াজটা প্রতি মুহূর্তে আমাকে মনে করিয়ে দিচ্ছিল যে আমি এখন আর শুধু প্রতিভা নই, আমি আমার অঞ্জনের প্রতিভা। বাসস্ট্যান্ডে যখন ওনার বাইকটা আমার পাশ দিয়ে চলে গেল, উনি চশমাটা ঠিক করতে করতে আয়না দিয়ে আমার দিকে তাকিয়ে একটা ফ্লাইং কিস দিলেন। আমার সারা রাত আর ঘুম আসবে না আজ। বাড়ি ফিরে ডায়েরিটাকে নিয়ে বসলাম। আজ কবিতার পাতায় শুধু প্রতিভার নাম। কিন্তু আমি জানতাম না আমাদের এই সুখের আকাশে খুব তাড়াতাড়ি একটা কালো মেঘ ধেয়ে আসছে। কলেজের প্রিন্সিপাল স্যার আজকে স্টাফ রুমে আমাদের দিকে কেমন যেন একটা সন্দেহজনক দৃষ্টিতে তাকাচ্ছিলেন। আমাদের এই স্বর্গীয় প্রেম কি কোনো ঝড়ের মুখে পড়তে চলেছে? কলেজের করিডোর দিয়ে যতবার হেঁটে যাচ্ছি, প্রতিভার পায়ে সেই নুপুরের হালকা রিনিঝিনি আওয়াজ আমার কানে এসে বাজছে। মনে মনে এক অদ্ভুত শান্তি পাচ্ছিলাম। কিন্তু আজকে সকালে কলেজে ঢোকার পর থেকেই পরিবেশটা কেমন যেন ভারী হয়ে ঠেকল।
স্টাফ রুমে ঢুকতেই অন্য শিক্ষকরা নিজেদের মধ্যে ফিসফিস করা বন্ধ করে দিলেন। একটু পরেই পিয়ন এসে জানালো প্রিন্সিপাল স্যার আমাকে ওনার কেবিনে ডেকেছেন। বুকটা কেমন যেন একটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। চশমাটা ঠিক করে ওনার ঘরে ঢুকতেই দেখলাম প্রিন্সিপাল স্যারের টেবিলে দুটো ছবি রাখা আছে। 4 নম্বর ল্যাবের পাশে আধো অন্ধকারে প্রতিভাকে আমার জড়িয়ে ধরে থাকা ছবি। আমি সকাল থেকে একটা খুব খারাপ সংকেত পাচ্ছিলাম। আমার বান্ধবীরা বলছিল প্রিন্সিপাল স্যারের কাছে নাকি কেউ আমাদের ল্যাবের ভিতরে ছবি জমা দিয়েছে। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। অঞ্জনের চাকরিটা কি চলে যাবে? আমার জন্য ওনার এত বড় ক্ষতি হয়ে যাবে? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। লাইব্রেরি থেকে প্রায় দৌড়ে প্রিন্সিপাল স্যারের কেবিনের দিকে গেলাম। দরজার বাইরে দাঁড়াতেই আমি অঞ্জনের গম্ভীর আর দৃঢ় গলা শুনতে পেলাম। টেবিলে দুহাত রেখে প্রিন্সিপাল স্যারের চোখের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ স্যার, এই ছবিটা আপনি যা দেখছেন তা সত্যি। আমি প্রতিভাকে ভালোবাসি। আর একটা প্রাপ্তবয়স্ক ছেলে আর মেয়ে যদি একে অপরকে মন থেকে ভালোবাসে তবে সেটা কোনো অপরাধ নয়। আমি শিক্ষক হিসাবে কোনোদিন আমার কর্তব্যে ফাঁকি দিইনি। ক্লাসের ভিতর কোনো অসভ্যতা করিনি। কলেজের বাইরেও আমার আপনজন। এর জন্য যদি আপনি আমাকে বরখাস্ত করতে চান তবে আপনি তা করতে পারেন, কিন্তু প্রতিভার কেরিয়ারে যেন কোনো আঁচ না আসে। না স্যার, অঞ্জন স্যারের কোনো দোষ নেই। আমি ওনাকে জোর করেছি, আমি ওনাকে ভালোবেসেছি। আপনি যা শাস্তি দেওয়ার আমাকে দিন। ওনাকে কলেজ থেকে বের করবেন না প্লিজ। চমকে প্রতিভার দিকে তাকিয়ে ওর হাতটাকে শক্ত করে ধরে নিজের পিছনে নিয়ে পড়লাম। প্রতিভা, তুমি এখানে কেন এসেছ? তোমাকে না আমি বলেছিলাম এসবের মধ্যে না আসতে? চুপ করো তুমি। না অঞ্জন, আজ আমি চুপ করব না। তুমি আমার জন্য নিজের কেরিয়ার শেষ করে দেবে আর আমি দূর থেকে দাঁড়িয়ে দেখব? স্যার, আমরা কোনো পাপ করিনি। আমরা একে অপরকে পবিত্র মনে ভালোবেসেছি। প্রিন্সিপাল স্যার আমাদের এই জেদ আর পরস্পরের প্রতি টান দেখে কিছুক্ষণ চুপ করে রইলেন। ওনার চোখে মুখে রাগের বদলে এক গভীর চিন্তার রেখা ফুটে উঠল। উনি চশমাটা খুলে টেবিলের উপরে রাখলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অঞ্জনবাবু, আপনার সততা আর প্রতিভার সাহস দেখে আমি মুগ্ধ। কিন্তু সমাজ আর কলেজের নিয়ম তো আলাদা। এই ছবিগুলো যদি ম্যানেজিং কমিটির হাতে পড়ে তবে আমি আপনাদের কাউকেই বাঁচাতে পারবো না। তাই আমার একটাই অনুরোধ, প্রতিভা এই কলেজের ফাইনাল ইয়ারের ছাত্রী, আর মাত্র কয়েকটা মাস। এই কটা মাস তোমাদের নিজেদের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। কলেজের ভেতর কোনো রকম মেলামেশা বা দেখা সাক্ষাৎ চলবে না। প্রতিভা পাশ করে বেরিয়ে যাওয়ার পর তোমরা যা ইচ্ছে করো, আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু আপাতত অঞ্জনবাবুকে আমি 1 মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠাচ্ছি। প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে যখন আমরা বেরোলাম তখন আমাদের দুজনের চোখেই জল। কিন্তু সেই জলে এবার আর ভয় ছিল না, ছিল এক অদ্ভুত স্বস্তি। কলেজ চত্বরের বাইরে ফাঁকা রাস্তাটার মোড়ে এসে অঞ্জন আমার মুখোমুখি দাঁড়ালো। ওনার চোখ দুটো লাল হয়ে আছে। 1 মাসের জন্য উনি কলেজে আসবেন না, আমি ওনাকে দেখতে পাবো না। এই চিন্তাটাই আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। প্রতিভার 2 গালে হাত রেখে বুড়ো আঙুল দিয়ে ওর চোখের জলটাকে মুছিয়ে দিয়ে বললাম, কেঁদো না প্রতিভা। এই একটা মাস একটা পরীক্ষা আমাদের ভালোবাসার। প্রিন্সিপাল স্যার যা বলেছেন আমাদের ভালোর জন্যই তো বলেছেন। আমি 1 মাস কলেজে আসবো না ঠিকই, কিন্তু আমার মনটা তো তোমার পায়ের ওই নুপুরের শব্দের সাথেই থেকে যাবে। নিজের পড়াশোনায় মন দাও। পারবে না? পারবে না আমার জন্য এটুকু করতে? আমি চেষ্টা করব অঞ্জন, কিন্তু 1 মাস আপনাকে না দেখে আমি কিভাবে থাকবো? প্রতিটা দিন আমার কাছে একটা বছরের মতো কাটবে। আপনি রোজ রাতে আমাকে একটা ফোন করবেন তো? অন্তত আপনার গলার আওয়াজটা না শুনলে আমি পাগল হয়ে যাব। ওর কপালে আর চুলে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে ওকে জড়িয়ে ধরে বললাম, রোজ রাতে ফোন করব, কথা দিচ্ছি। শুধু নিজেকে শক্ত রেখো। এই ঝড়টা আমাদেরকে আলাদা করতে আসেনি প্রতিভা, আমাদের সম্পর্কটাকে আরো মজবুত করতে এসেছে। খুব তাড়াতাড়ি এই 1টা মাস কেটে যাবে, তারপর তো পুরো জীবনটা আমাদের একসাথে কাটানোর গল্প হবে।
অঞ্জন ওনার বাইকটা স্টার্ট করে চলে গেলেন। আমি ওনার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম যতক্ষণ না ওনার বাইকটা চোখের আড়ালে চলে গেল। বুকটা ফাঁকা ফাঁকা লাগছিল ঠিকই, কিন্তু মনের কোনো একটা অদ্ভুত জোর পাচ্ছিলাম। আমাদের ভালোবাসা কোনো কাচের খেলনা নয় যে সামান্য আঘাতেই ভেঙে যাবে। এই 1 মাসের দূরত্ব আমাদের প্রেমকে যে কতটা তীব্র করে তুলবে তা আমি তখনও জানতাম না। আর মাত্র কয়েকটা মাস, তারপর আমি ওনার স্থায়ী প্রতিভা হয়ে ওনার ঘরে ফিরব। দেখতে দেখতে সে দীর্ঘ একাকী একটা মাস কেটে গেল। বাধ্যতামূলক ছুটি কাটিয়ে আজকে যখন আবার কলেজের গেট দিয়ে ঢুকলাম, বুকের ভিতরটা কেমন যেন একটা চঞ্চল কিশোরের মতো নেচে উঠল। এই একটা মাস প্রতিটা রাত আমরা ফোনে কথা বলেছি, কিন্তু সামনাসামনি দেখার সে আকুলতা যে কতটা তীব্র তা শুধু আমার এই চাতক মনই জানে। করিডোর দিয়ে হেঁটে স্টাফ রুমের দিকে যাচ্ছি, ঠিক তখনই কানে এলো সেই অতি পরিচিত বহু প্রতীক্ষিত ছমছম আওয়াজ। আমার পায়ের গতি স্তব্ধ হয়ে গেল। চশমাটা ঠিক করে পিছনে ফিরতেই দেখলাম ও দাঁড়িয়ে আছে। অঞ্জন, আমার অঞ্জন ফিরে এসেছে। এই 30টা দিন ওনাকে না দেখে আমার মনে হচ্ছিল আমি কোনো মরুভূমিতে বন্দী হয়ে আছি। আজ ওনাকে আবার সেই চেনা ব্লু শার্ট আর চশমা পরা লুকে দেখে আমার ইচ্ছে করছিল সব নিয়ম ভেঙে ওনার বুকে গিয়ে আছড়ে পড়ি। কিন্তু প্রিন্সিপাল স্যারের কথা আমাদের মনে ছিল। আমরা কলেজের ভিতরে কেউ কারোর সাথে একটা কথাও বললাম না, শুধু চোখের ভাষায় এক মহা সমুদ্রের কথোপকথন হয়ে গেল। উনি মুচকি হেসে ওনার ক্লাসরুমের দিকে এগিয়ে গেলেন, আর আমি আমার। দিনগুলো এরপর যেন তীরের বেগে ছুটতে লাগলো। প্রতিভা ওনার ফাইনাল ইয়ারের পরীক্ষায় জান প্রাণ দিয়ে খাটছিল। আমি দূর থেকে শুধু লড়াই দেখতাম আর মনে মনে গর্ববোধ করতাম। অবশেষে সেই দিনটা এলো, প্রতিভার ফাইনাল ইয়ারের রেজাল্ট আউটের দিন। ও কলেজের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে পাশ করেছে। আজ ও আর এই কলেজের ছাত্রী নয়, আজ ও একজন স্বাধীন মুক্ত পাখি। আজ বিকেলে আমি ওকে আমাদের সে চেরা নদীর ঘাটে দেখা করতে বলেছি। আজ আর কোনো লুকোচুরি নয়, আজ আমাদের প্রেমের এক নতুন অধ্যায় শুরু হবে। নদীর উপর তখন গোধূলির আলো ছড়িয়ে পড়েছে, হালকা হাওয়া দিচ্ছিল। দূর থেকে দেখলাম অঞ্জন নদীর ধারের একটা কালভার্টের উপর বসে আছেন। ওনার পরনে একটা সাদা পাঞ্জাবি। আজ ওনাকে কোনো প্রফেসর নয়, একদম আমার স্বপ্নের রাজকুমারের মতো লাগছিল। আমি ফিসফিস করে পেছন থেকে গিয়ে ওনার চোখ দুটো হাত দিয়ে চেপে ধরলাম। এ স্পর্শ আমি হাজারো মানুষের ভিড়ে চিনতে পারি প্রতিভা। আজ তোমাকে এই লাল শাড়িতে ঠিক যেন আমার ডায়েরির পাতা থেকে উঠে আসা কোনো জীবন্ত কবিতা মনে হচ্ছে। অভিনন্দন আমার টপার। তুমি শুধু পরীক্ষায় প্রথম হওনি, আমার জীবনের পরীক্ষাতেও তুমি 100তে 100 পেয়েছ। এই সবটাই আপনার জন্য সম্ভব হয়েছে অঞ্জন। আপনি যদি আমাকে ওইভাবে গাইড না করতেন, ওই কঠিন পরিস্থিতিতে যদি আমার পাশে ওভাবে শক্ত পাহাড়ের মতো না দাঁড়াতেন, আমি হয়তো আজ ভেঙে পড়তাম। আজ থেকে তো আমি আর আপনার স্টুডেন্ট নই অঞ্জন। তাহলে আজ আমাদের পরিচয়টা ঠিক কি? পকেট থেকে একটা ছোট্ট লাল সিঁদুরের কৌটো আর একটা হীরের আংটি বের করে প্রতিভার সামনে হাঁটু গেড়ে বসে, আজ থেকে আমাদের একটাই পরিচয় প্রতিভা। তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার জীবনের শেষ চ্যাপ্টার। আমি অলরেডি আমার বাড়িতে আমাদের সম্পর্কের কথা জানিয়েছি। আমার মা বাবা তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য একদম তৈরি, কিন্তু তার আগে আমি তোমার এই ফর্সা আঙুলে আমার ভালোবাসার শিলমোহরটা পরিয়ে দিতে চাই। প্রতিভা সেন, তুমি কি সারা জীবনের জন্য আমার অঞ্জনের প্রতিভা হয়ে আমার ঘরে আসবে? হ্যাঁ অঞ্জন, 1000 বার হ্যাঁ। আমি সারা জীবন প্রতিটা জন্মে শুধু আপনারই প্রতিভা হয়ে থাকতে চাই। আপনার এই চশমার আড়ালের চোখ দুটোকে ভালোবেসে আমি আমার পুরো জীবনটা কাটিয়ে দিতে পারি। আমি প্রতিভার অনামিকায় আংটিটাকে পরিয়ে দিলাম। নদীর ঘাটে তখন সন্ধ্যা নেমে এসেছে, চারপাশটা নিঝুম। আমি প্রতিভার 2 গালে হাত রেখে ওর ঠোঁটের উপর নিজের ঠোঁট দুটোকে সঁপে দিলাম। এই চুম্বন আর কোনো নিষিদ্ধ ঘরের ভয় মেশানো চুম্বন ছিল না।
এতে ছিল অধিকারের তীব্রতা, সারা জীবন একসাথে পথ চলার এক পবিত্র অঙ্গীকার। প্রতিভার চোখের জল আমার ঠোঁটে এসে মিশে যাচ্ছিল, কিন্তু সেই জল ছিল এক চরম তৃপ্তির। অঞ্জন যখন আমাকে ওনার শক্ত বুকের সাথে জড়িয়ে ধরে আমার কপালে সিঁদুরের একটা আলতো ছোঁয়া এঁকে দিলেন, আমার মনে হলো পৃথিবীর সমস্ত সুখ যেন ঈশ্বর আমার আঁচলে ঢেলে দিয়েছেন। কলেজের সেই করিডোরের প্রথম দিনের বৃষ্টি ভেজা ক্রাশ যে আজ আমার জীবনের পরম সত্য হয়ে আমার স্মৃতিতে শোভা পাবে, তা আমি কোনোদিন ভাবিনি। প্রতিভাকে কোলে তুলে নিয়ে নদীর জলের দিকে তাকিয়ে জোরে জোরে হেসে উঠলাম। কলেজের স্যার যখন ক্লাস ছিল, গল্পটা সেখান থেকে শুরু হয়েছিল প্রতিভা। কিন্তু আজ থেকে এই গল্পটার নাম বদলে গেল। আজ থেকে গল্পটার নাম আমার চশমাধারী রাজকুমার আর তার চিরকালের প্রতিভা। হ্যাঁ অঞ্জন, আর এই গল্পের কোনো শেষ নেই। আমাদের এই রোম্যান্টিক উপাখ্যান চলতেই থাকবে অনন্তকাল ধরে, শ্রাবণের প্রতিটি বৃষ্টির ফোঁটায় ফোঁটায়।